আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং চ্যাপ্টার 2 এর তৃতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটি তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদম বেসিক সহ এই টপিকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তাহলে এই টাইপের যে ম্যাথই পরীক্ষা আসুক না কেন তুমি করতে পারবে। আমাদের আজকের টপিক হলো শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতি। শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতিটা আমাদের একটু ভিন্ন, অন্যান্য নিয়মের থেকে একটু ভিন্ন, এবং আমাদের যে এবং তোমাদের বইয়ে যে সূত্রটা দিয়ে করা আছে, গড় শতকরা বৃদ্ধি পদ্ধতির যে সূত্র সেটি আমাদের শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতির ক্ষেত্রে অ্যাপ্লাই করেছে। আমি একদম একটা ভিন্ন এবং সহজ নিয়ম দিয়ে তোমাদের আজকে এই সূত্রটা বুঝিয়ে দেবো এবং এই টাইপের একটা ম্যাথ করিয়ে দেব। তো আমাদের যে সূত্রটা হলো Pn equal to pp ইন্টু 1 প্লাস i1 মাইনাস n ইন্টু i2 ডিভাইডেড বাই 100। আমাদের পিএনটা কি? আমাদের পিএনটা হলো ভবিষ্যৎ দশকের জনসংখ্যা, বা ভবিষ্যতে যে দশকের জনসংখ্যাটা বের করব সেইটা। আর পিপিটা কি? পিপিটা হলো আমাদের বর্তমান দশকের জনসংখ্যা। আয়নটা আমাদের কি হবে? আয়নটা হবে সর্বশেষ সালের শতকরা বৃদ্ধির পরিমাণ। আর আই2টা আমাদের কি হবে? আই2 হবে শতকরা বৃদ্ধি হ্রাসের গড়। আমাদের এন এর নিয়মটা একটু ভিন্ন হবে। এন এর নিয়মটা কি হবে? যে সালের জনসংখ্যা বের করব সেই সাল বিয়োগ প্রশ্নের সর্বশেষ সাল। এখানে একটা স্টার দেওয়ার এইটাই কারণ যে সব সময় প্রশ্নের সর্বশেষ সালটা বিয়োগ করব আমরা। এটা ম্যাথ করানোর সময় আরো ডিপলি আমি বুঝাবো। আর এখানে যে পিপি এর মানটা আছে এটাও একটু ভিন্ন হবে এই সূত্রের ক্ষেত্রে, এটা একটু হালকা ভিন্ন হবে। এখানে কথা বলার থেকে ভালো হবে তোমাদের ম্যাথ উদাহরণের মাধ্যমে এবং ম্যাথ করানোর মাধ্যমে এই টপিকগুলো ক্লিয়ার করা। শতকরা বৃদ্ধি হ্রাসের ক্ষেত্রে আমাদের যে ছকটা হবে, আমাদের এই ছকে থাকবে সাল থাকবে, প্রথমে সাল দেওয়া থাকবে, তারপর জনসংখ্যা থাকবে, বৃদ্ধির পরিমাণটা বের করতে হবে, তারপরে শতকরা বৃদ্ধি বের করতে হবে, শতকরা বৃদ্ধির হ্রাস বের করতে হবে এবং শতকরা বৃদ্ধির হ্রাসের গড় করতে হবে। এখন শতকরা বৃদ্ধিটা আমি কিভাবে বের করলাম? শতকরা বৃদ্ধিটা শুধু একটা দেখিয়ে দেবো আমি। আমাদের শতকরা বৃদ্ধির সূত্রটা কি? শতকরা বৃদ্ধির সূত্র ডিপি বাই পি গুণন 100। এখন ডিপিটা আমাদের কি? ডিপিটা হলো বৃদ্ধির পরিমাণ। দেখো তো 1970 সালে আমাদের বৃদ্ধি কত ছিল? বৃদ্ধি ছিল 7000। তাহলে এটা ডিপি এর মান লিখে ফেলি। ওকে। আর পিটা আমাদের কি? পিটা হবে আমাদের বৃদ্ধির পরিমাণ যে সালের বসাবো। বৃদ্ধির পরিমাণ দেখো তো কোন সালের বসিয়েছি? 1970 সালের। পিটা হবে আমাদের বৃদ্ধির পরিমাণ যে সালের বসাবো তার আগের সালের জনসংখ্যা। তার আগের সাল আমাদের কত? 1960 সাল। সেই 60 সালের জনসংখ্যা দেওয়া আছে কত? 30,000। সেই 60 সালের জনসংখ্যা যে আমাদের 30,000 দেওয়া আছে, এটাই আমাদের পি এর মান। ডিভাইডেড বাই 30,000 গুণন 100। এটা ক্যালকুলেশন করলে আমাদের 23.33 আসবে। বাকিগুলো তোমরা করে নেবে। আর যদি কেউ না বুঝে থাকে এই জিনিসটা, তাহলে আমার গড় শতকরা বৃদ্ধি পদ্ধতির যে ক্লাসটি আছে ওইটা একবার দেখে নেবে। ওইটাতে আমি আরো অনেক ডিপলি এই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি। এখন আমাদের শতকরা বৃদ্ধি হ্রাস, এটা আমরা কিভাবে বের করব? শতকরা বৃদ্ধি হ্রাসটা দেখো তো, 1970 সালে আমাদের শতকরা বৃদ্ধি ছিল 23.33। আর 1980 সালে আমাদের সেটা শতকরা বৃদ্ধি কত হয়েছে? 13.51। তাহলে শতকরা বৃদ্ধি হ্রাসটা আমরা কিভাবে বের করব? প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দেব। তাহলে প্রথমে আমাদের কি ছিল? 23.33 বিয়োগ 13.51 ইকুয়াল টু, এটা আসবে আমাদের 9.82। তাহলে শতকরা বৃদ্ধি হ্রাসে যে আমাদের এই সালের পেলাম 1980 সালের 9.82। আবার
অনুরূপভাবে যদি আমি পরের সালেরটা বের করতে চাই তাহলে কি করব, সেমভাবে আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দেব। 1980 সালে যে শতকরা বৃদ্ধির পরিমাণ সেইটি থেকে আমরা 1990 সালে শতকরা বৃদ্ধির পরিমাণ বিয়োগ দেব। তাহলে 13.51 বিয়োগ 14.29, 13.51 বিয়োগ 14.29, এটা দিলে আমাদের মান আসবে মাইনাস। মাইনাস আসলে কিন্তু আমাদের মাইনাস সহই লিখতে হবে, -0.78। এখন শতকরা বৃদ্ধি হ্রাসের গড় বের করতে হবে আমাদের। শতকরা বৃদ্ধি হ্রাসের গড় আমরা কিভাবে বের করব, গড় আমরা কিভাবে বের করি, 9.82 প্লাস, তারপরে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপরে আমি ভেঙে লিখলাম ডিভাইডেড বাই 2, 9.82 মাইনাস 0.78 ডিভাইডেড বাই 2, 4.52। তাহলে আমাদের শতকরা বৃদ্ধি হ্রাসের যে গড় আছে এটা হবে আমাদের 4.52। এখন আমাদের একটু এখানে যদি তাকাই যে আয়নটা আমি কি বলেছিলাম, আয়নটা বলেছিলাম সর্বশেষ সালের শতকরা বৃদ্ধির পরিমাণ। আমাদের আয়নটা কি, সর্বশেষ সালের শতকরা বৃদ্ধির পরিমাণ। তাহলে আমাদের প্রশ্ন যদি আমরা তাকাই, প্রশ্নে আমাদের সর্বশেষ সাল কোনটা দেওয়া আছে, প্রশ্নে আমাদের সর্বশেষ সাল দেওয়া আছে 1990 সাল। এখন 1990 সালের আমাদের শতকরা বৃদ্ধির পরিমাণ কত পেয়েছি বলো তো তোমরা আমাকে, 14.29 পেয়েছি না? তাহলে এই যে 14.29 পেয়েছি, এটাই আমাদের আয়নের মান। আমাদের যে ম্যাথ করে রেখেছে যে সূত্র লাগবে, এটাই আমাদের সূত্রের আয়নের মান, তাই না? বলো তো, কারণ আয়নের মানটা আমাদের কি, আয়নের মানটা বলেছি যে একটু ভালোভাবে বোঝাই, যে আয়নের মানটা সর্বশেষ সালে শতকরা বৃদ্ধির পরিমাণ। প্রশ্নে আমাদের সর্বশেষ সাল দেওয়া আছে 1990 সাল। 1990 সালে শতকরা বৃদ্ধি পেয়েছি আমরা 14.29, তার মানে এটাই আমাদের হবে আয়নের মান। আয়ন ইকুয়াল টু 14.29। আর আই2টা কি বলেছি, আই2 বলেছি শতকরা বৃদ্ধি হ্রাসের গড়। দেখো তো শতকরা বৃদ্ধি হ্রাসের গড় আমরা কত পেয়েছি, 4.52, তার মানে এটাই আমাদের আই2 এর মান। এখন আমাদের যে সূত্রটা আমাদের কি, সূত্রটা হলো পিএন ইকুয়াল টু পিপি ইন্টু 1 প্লাস I1 মাইনাস এন ইন্টু I2 ডিভাইডেড বাই 100। এখন আমাদের আয়নের মানও পেয়েছি, I2 এর মানও পেয়েছি। এখন এন এর মানটা আমরা বুঝতে হবে, এখন আবার পিপি এর মানটা বুঝতে হবে। সাপোজ ধরো আমাদের 1990 সাল পর্যন্ত জনসংখ্যা দেওয়া আছে, আমাদের বললো যে 2010 সালের জনসংখ্যাটা কত, এটা বের করো। পিপি এর মানটা আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে একটু ভিন্ন হবে, কি ভিন্ন আমি তোমাদের এখন এটা ক্লিয়ার করে দিই। দেখো পিএন এর মান, এখন আমরা পিএন ইকুয়াল টু কি লিখবো, পি ইন্টু ভবিষ্যৎ দশকের জনসংখ্যা, 2010 সালের জনসংখ্যা বের করব, ওকে, ইকুয়াল টু। এখন পিপিটা কি, পিপিটা কি দেখো আমাদের প্রশ্নে সর্বশেষ সালের জনসংখ্যা সবসময় নিতাম। প্রশ্নে আমাদের সর্বশেষ কত সালের জনসংখ্যা দেওয়া আছে বলো তো, সর্বশেষ 1990 সালের জনসংখ্যা দেওয়া আছে। তাহলে পিপিটা কি আমাদের 1990 সালের জনসংখ্যা যে 48,000 এইটা নেব না, কোনো সময় এটা নেব না। কেন? কারণ এটা তোমরা নোট করে নাও, পিপি এর মানটা সবসময় এই ক্ষেত্রে তার আগের দশকের জনসংখ্যা হবে। 2010 সালের আগের দশক কি 2000 সাল, তাহলে আমাদের পি ইন্টু 2000, তারপরে 1 প্লাস I1 মাইনাস, আয়নের মান আমরা পেয়েছি I1 মাইনাস, এনটা একটু পরে লিখি, এনটাও বুঝিয়ে দেবো, তারপর লিখবো এন ইন্টু I2 ডিভাইডেড বাই 100। এখন যেহেতু প্রশ্নেতে এসে 2010 সালের জনসংখ্যা, তাহলে 2010 সালের জনসংখ্যা বের করতে গেলে আমাদের 2000 সালের জনসংখ্যা লাগবে। প্রশ্নে কি কোথাও আমাদের 2000 সালের জনসংখ্যা দেওয়া আছে না? তাহলে আগে আমাদের 2010 সাল বের করার আগে 2000 সালের জনসংখ্যা পি ইন্টু 2000 সালের জনসংখ্যাটা কত হবে সেইটা আমাদের এই যে আমাদের সূত্র আছে সেই সূত্রের সাহায্যে আগে বের করব। বের করে তারপরে আমরা 2010 সালের জনসংখ্যা বের করার ক্ষেত্রে এইখানে আমাদের এই যে
2010 সালে জনসংখ্যা বের করার ক্ষেত্রে যে পি ইন্টু 2000 সাল, তখন আমরা 2000 সালের জনসংখ্যাটা বসিয়ে ম্যাথটা সলভ করতে পারবো। এছাড়া কিন্তু পারবো না, আগে 2000 সালের জনসংখ্যাটা আমাদের বের করে নিতে হবে। আর এন এর মানটা আমি কি বলেছি দেখো, এন এর মানটা বলেছি যে সালের জনসংখ্যা বের করব সেই সাল বিয়োগ প্রশ্নের সর্বশেষ সাল। দেখো তো এখন আমরা এই ক্ষেত্রে এইখানে 2010 সালের জনসংখ্যাটা বের করতেছি, তাহলে সেই যে সালের জনসংখ্যা বের করব সেই সাল 2010 লিখি, 2010 বিয়োগ প্রশ্নের সর্বশেষ সাল। দেখো তো আমাদের প্রশ্নের সর্বশেষ কোন সালটা দেওয়া আছে, প্রশ্নে কিন্তু সর্বশেষ আমাদের 1990 সালটা দেওয়া আছে, তাহলে মাইনাস 1990 ডিভাইডেড বাই 10, তাহলে 20 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু 2। আমাদের এন এর মানটা কিন্তু এখন 2 হলো, মাইনাস এন এর মানটা 2 গুণন i2। এখন অনেকে বলতে পারো যে আমরা আগের ম্যাথ তো করেছি, ম্যাথ করানোর সময় বলেছেন যে পি ইন্টু 2000 এটা যে বের করেছি এইটাই তো সর্বশেষ সাল বা এটা তো সর্বশেষ হিসেবে কাউন্ট হবে, তাই না? কিন্তু অন্যান্য সব ম্যাথের ক্ষেত্রে, যেমন কি বলতে চেয়েছি যে এন এর মান দেখে, এন এর মান বের করতে আমরা কিভাবে বের করতাম, যে 2010 প্রশ্নের যে সালের জনসংখ্যা বের করব বিয়োগ প্রশ্নের সর্বশেষ সাল। এখন তো সর্বশেষে আমরা 2000 সালের জনসংখ্যা বের করলাম না, তাহলে তো এইটাই সর্বশেষ হিসেবে কাউন্ট হবে, কিন্তু এইটা হবে না কেন? কারণ এইটুকুই হলো আমাদের এই ম্যাথের ভিন্ন, যে সবসময় প্রশ্নের সর্বশেষ সাল নিতে হবে। আমরা যে সর্বশেষ সালটা বের করব বা তার আগে বের করে নেব ওইটা নেওয়া যাবে না। প্রশ্নের সর্বশেষ সাল কত? 1990 ডিভাইডেড বাই 10, এইটুকুই শুধু আমাদের এই ম্যাথের ক্ষেত্রে ভিন্ন। একটা ম্যাথ একদম পুরোপুরি করিয়ে দিই, তাহলে তোমরা আরো সহজভাবে বুঝতে পারবা। দেখো প্রশ্নে বলেছে কোন শহরের জনসংখ্যা বিভিন্ন দশকে নিম্নরূপ ছিল, শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতিতে। শতকরা বৃদ্ধি হ্রাস পদ্ধতিতে ওই শহরের পরবর্তী 2টা দশকের জনসংখ্যা নির্ণয় করো। পরবর্তী 2 দশক বলতে আমাদের 2030 সাল পর্যন্ত দেওয়া আছে, তাহলে 2040 সালের জনসংখ্যা কত হবে এবং 2050 সালের জনসংখ্যাটা কত হবে। ছকটা দেখি আমরা। ছকের ক্ষেত্রে দেখো বৃদ্ধি, শতকরা বৃদ্ধি এই দুইটা আমি আগেই বের করে রেখেছি। এখন শতকরা বৃদ্ধি হ্রাসটা আমাদের বের করতে হবে। শতকরা বৃদ্ধি হ্রাসটা কিভাবে বের করব? 1990 সালে শতকরা বৃদ্ধি ছিল 20, 1990 সালে ছিল 20, 2000 সালে শতকরা বৃদ্ধি হয়েছে 52.08। তাহলে প্রথমটা থেকে আমরা দ্বিতীয়টা বিয়োগ দেব। তাহলে প্রথমটা আমাদের কি ছিল? 20, তাহলে 20 বিয়োগ 52.08, এটা করলে আমাদের আসবে মাইনাস 32.08। 32.08। তারপর একটা শতকরা বৃদ্ধি কিভাবে বের করব? প্রথমটা আছে 2000 সালে ছিল 52.08, 2010 সালে ছিল 23.28। তাহলে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দেব, দিয়ে তার মানটা এখানে লিখব। তাহলে 52.08 বিয়োগ 23.28, 52.08 বিয়োগ 23.28, এটা আসবে আমাদের 28.8। 28.8। পরেরটা কিভাবে বের করব? পরেরটা সেমভাবে বের করব। 23.28 থেকে 33.33 বিয়োগ দেব। 23.28 মাইনাস 33.33, 28 মাইনাস 33.33। তারপরেরটা এটা করলে আমাদের আসবে মাইনাস 10.05, মাইনাস 10.05। তারপরেরটা যদি আমরা করি, তারপরেরটা শতকরা বৃদ্ধি হ্রাস কিভাবে বের করব? 33.33 থেকে 20 বিয়োগ দেব। 33.33 বিয়োগ 20, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দেবে। শেষ কথা, সোজা কথা একদম, মাইনাস 20। তাহলে দিলে কত আসবে? আমাদের 8.33 আসবে। 8.33 আসবে। আমাদের এখানে
শতকরা বৃদ্ধি লেখা একটু ভুল হয়েছে এখানে, এটা আমাদের 20 হবে না, এটা হবে 25, 33.33 বিয়োগ 25। ক্যালকুলেশনের সময় এটা একটু মিস্টেক হয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি আমরা বের করে ফেললাম। শতকরা বৃদ্ধির হ্রাসও আমরা বের করে ফেললাম। এখন আমাদের শতকরা বৃদ্ধির হ্রাসের গড় করে ফেলি। গড় আমরা কিভাবে করব, সবগুলো যোগ করব। -32.08 প্লাস 28.8 মাইনাস 10.05 প্লাস 8.33 ডিভাইডেড বাই একটা, দুইটা, তিনটা, চারটা সংখ্যা ডিভাইডেড বাই 4। তাহলে শতকরা বৃদ্ধির হ্রাসের গড় আসবে আমাদের -1.25। এখন শতকরা বৃদ্ধির হ্রাসের গড়কে আমরা কি দিয়ে প্রকাশ করি, I2 দিয়ে। এটা আমাদের I2 এর মান, I2 ইকুয়াল টু, আর এটা আমাদের I2 এর মান, আর I1 এর মানটা আমাদের কি হবে, I1 এর মানটা আমাদের হবে সর্বশেষ সালের শতকরা বৃদ্ধির পরিমাণ। আমাদের প্রশ্নে সর্বশেষ সাল কত দেওয়া আছে, সর্বশেষ সাল দেওয়া আছে হলো 2030। সর্বশেষ সাল দেওয়া আছে কত আমাদের, সর্বশেষ সাল দেওয়া আছে 2030। সর্বশেষ সালের শতকরা বৃদ্ধির পরিমাণ, আমাদের সর্বশেষ সালের শতকরা বৃদ্ধি কত পেয়েছি বলো তো। সর্বশেষ সালের আমাদের শতকরা বৃদ্ধির পরিমাণ পেয়েছি 25। তাহলে আমাদের এই 25 হবে I1 এর মান। I1 ইকুয়াল টু 25। এখন আমাদের প্রশ্নে কি বলেছে, 2040 সালের জনসংখ্যা আর 2050 সালের জনসংখ্যা বের করতে হবে। তাহলে আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা লিখি। আমরা জানি Pn ইকুয়াল টু PP ইন্টু 1 প্লাস I1 মাইনাস n ইন্টু I2 ডিভাইডেড বাই 100। আমাদের I1 এর মানও পেয়েছি, I2 এর মানও পেয়েছি, বা Pn আমরা 2030 সালের জনসংখ্যা দেওয়া আছে 2040 বের করব। P ইন্টু 2040 ইকুয়াল টু, পিপিটা কি বলেছি, তার আগের দশকের জনসংখ্যা। তাহলে 2040 সালের আগের দশক কোনটা, 2030 সাল। 2030 সালের জনসংখ্যা কিন্তু আমাদের দেওয়াই আছে প্রশ্নে, 1,50,000। তাহলে পিপি এর মানটা আমাদের কি হবে, 1,50,000। 1,50,000 ইন্টু 1 প্লাস আয়নের মান আমরা কত পেয়েছি, 25 মাইনাস এন এর মানটা আমাদের কি হবে, দেখো এন এর মানটা আমরা বের করি। এন এর মানটা কি বলেছি, যে সালের জনসংখ্যা বের করব। দেখো তো আমরা প্রশ্নে কোন সালের জনসংখ্যা বের করতেছি এখন, 2040 সালের। তাহলে সেই সাল বিয়োগ প্রশ্নের সর্বশেষ সাল। আমাদের প্রশ্নের সর্বশেষ কোন সাল দেওয়া আছে দেখো তো, প্রশ্নে কিন্তু আমাদের সর্বশেষ 2030 সালটা কিন্তু দেওয়া আছে। তাহলে মাইনাস 2030, তার ব্যবধানকে আমাদের কত দ্বারা ভাগ করব, 10 দ্বারা। তাহলে এন এর মান আসবে আমাদের 1। দেখো এন এর মানটা আমি কিন্তু বলেছি যে সালের জনসংখ্যা বের করব সেই সাল বিয়োগ প্রশ্নের সর্বশেষ সাল। তাহলে আমরা এখানে 2040 সালের জনসংখ্যা বের করতেছি, 2040 সাল বিয়োগ 2030 ডিভাইডেড বাই 10, তাদের বিয়োগফলকে 10 দ্বারা ভাগ। তাহলে এন এর মান 1 লেখো, 1 গুণন I2 এর মান কি, I2 এর মান শতকরা বৃদ্ধির হ্রাসের গড় পেয়েছি কত, I2 এর মান কিন্তু আমরা পেয়েছি -1.25। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা -1.25 ডিভাইডেড বাই 100। অনেকে ভুল করবে যে এই -1.25 আছে, মাইনাসটা বসাবে না। মাইনাস না বসালে কিন্তু অঙ্ক তোমাদের পুরো ভুল হবে। কারণ দেখো এখানে মাইনাস আর এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কিন্তু কাটাকাটি হয়ে প্লাস হবে। তাহলে পরের পেজে যদি আমি যাই, বা P ইন্টু 2040 ইকুয়াল টু
এটা যদি আমরা ক্যালকুলেটর পেশ করি আমাদের অ্যান্সার আসবে 1,89,375 জন। 1,89,375 জন, এটা আমাদের অঙ্কের একটা অ্যান্সার। এখন 2040 সালেরটা আমাদের বের করা শেষ। আবার এখন আমরা কি করব, 2050 সালের জনসংখ্যা বের করব। তাহলে অনুরূপভাবে আবার লিখবো, আমরা জানি Pn ইকুয়াল টু PP ইন্টু 1 প্লাস I1 মাইনাস n ইন্টু I2 ডিভাইডেড বাই 100। এখন আমরা কোন সালে জনসংখ্যা বের করব, বা P ইন্টু 2050 সালের জনসংখ্যা বের করব, 2050 ইকুয়াল টু, এখন একটু আমাদের বোঝার ব্যাপার আছে। দেখো তো, এখন এই যে আমাদের পিপি এর মানটা, পিপি এর মানটা কি আমাদের বর্তমান দশকের জনসংখ্যা। এখন পিপি এর মানটা আমরা কি দেব, প্রশ্নে সর্বশেষ যে দেওয়া আছে 2030 সালে, এটা নেব না, কোনো সময় না। আমরা কোনটা নেব, পিপি এর মানটা নেব আমরা এই যে 2000 এখানে যে 40 সালের জনসংখ্যাটা বের করেছি এটা নেব। কারণ কিসের জন্য, আমি কিন্তু বেসিক বোঝানোর সময় বলেছি যে যে সালে জনসংখ্যা বের করব তার আগের দশকের জনসংখ্যাটা হবে পিপি এর মান। তোমরা নোট করে নাও যে এই সূত্রের ক্ষেত্রে শুধু পিপিটা ভিন্ন। পিপিটা কি হবে, যে সালের জনসংখ্যা বের করব তার আগের দশকের জনসংখ্যা হবে পিপি এর মান। দেখো তো, 2050 সাল বের করব, 2050 সালের আগের দশক, তুমি 2050 সালের আগের দশক কোনটা হবে, 2040 সাল। তাহলে 2040 সালের জনসংখ্যাটা হবে আমাদের এখন পিপি এর মান। তাহলে এখানে আরো লিখে নেবে তোমরা আরেকটা লাইন বেশি, পি ইন্টু 2040 ইন্টু 1 প্লাস I1 মাইনাস n ইন্টু I2 ডিভাইডেড বাই 100, বা পি ইন্টু 2050 ইকুয়াল টু 2040 সালে আমরা জনসংখ্যা কত পেয়েছি, 1,89,375। তাহলে লিখে ফেলি 1,89,375 সূত্রের 1 প্লাস আয়নের মান কত পেয়েছি আমরা, আয়নের মান পেয়েছি 25 মাইনাস n, এই যে এবার n এর মানটা একটু বুঝি আমরা, n এর মানটা বের করি। n এর মানটা কি, n এর মানটা আমরা কিভাবে বের করব, যে সালের জনসংখ্যা বের করব সেই সাল। দেখো আমরা কোন সালের জনসংখ্যা এখন বের করব, 2050 সালের। তাহলে সেই সালটা আগে লিখি, 2050 সূত্রের বিয়োগ, তারপরে কি বলেছে, প্রশ্নের সর্বশেষ সাল। আমাদের দেখো তো প্রশ্নের সর্বশেষ কোন সাল দেওয়া আছে, প্রশ্নের সর্বশেষ কিন্তু আমাদের 2030 সাল দেওয়া আছে। তাহলে আমাদের মাইনাস 2030 লিখতে হবে, ডিভাইডেড বাই 10, বা n ইকুয়াল টু 2। তাহলে আমাদের n এর মান কত পেলাম, 2 গুণন I2 এর মান আমরা কত পেয়েছি, মাইনাস 1.25 ডিভাইডেড বাই 100, বা এটা যদি আমরা ক্যালকুলেশন করি পি ইন্টু 2050 ইকুয়াল টু 2,41,454 জন। এটার অ্যান্সার আসবে 2,41,454 জন। এটা আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছো, এবং এই ম্যাথের ক্ষেত্রে যে জিনিসটা সবসময় একটু খেয়াল রাখবে, পিপি এর মানটা আমাদের সবসময় যে পিপি এর মানটা যে তার আগের দশকটা নিতে হবে, আর এন এর মানটা, এই দুইটা জিনিস যদি তোমরা একটু খেয়াল করো এবং ভালোভাবে বুঝে থাকো আর নোট করে একটু 2-3 বার প্র্যাকটিস করলে এই টাইপের যে ম্যাথই আসুক না কেন তোমরা পরীক্ষায় আশা করি পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। বাকি পরের ভিডিওতে আমি ইনশাল্লাহ এই অধ্যায়ের আরও একটা টাইপের ম্যাথ আরও সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।